ওকে, সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা, আমরা এখন শুরু করতেছি। তো আমরা আজকে শুধুমাত্র এই একটা জিনিস খালি একটু কভার করব, তোমাদের একটু ধারণা দিব। এরপর থেকে আমরা সিরিয়াল ওয়াইজ ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন এন্ড হেলথ, এস্টিমেশন অফ ওয়েস্ট ওয়াটার কালেকশন, কনস্ট্রাকশন মেইনটেনেন্স, স্যানিটারি সুয়ার, ড্রেনেজ সিস্টেম, তারপর হচ্ছে সুয়ার অ্যাপারেটাস আর প্লাম্বিং সিস্টেম, এই জিনিসগুলো করব। ঠিক আছে? আমি আমার সম্পর্কে একটু বলি, আমাকে হয়তো তোমরা নতুন দেখতেছো। আমি হচ্ছে এস এম শাহনেওয়াজ উদ্দিন। আমি হচ্ছে আমার আন্ডার গ্রাজুয়েট হচ্ছে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া থেকে, মানে দেশের বাইরে থেকে। আর আমার স্কুল ছিল হচ্ছে বনশ্রী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আর কলেজ ছিল হচ্ছে ঢাকা কলেজ থেকে। ঠিক আছে? তো আচ্ছা, আর মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্স আর ক্লাস পারফরমেন্সের উপরে 10% মার্কস থাকবে, কুইজ হচ্ছে 20%, ফাইনাল থাকবে 70% মার্কস। ঠিক আছে? আর এই জিনিসটা একটু ভ্যারি হতে পারে যেহেতু এখন অনলাইনে ক্লাস। তো আমরা এখন পর্যন্ত কোনো ধরনের নোটিশ পাইনি, নোটিশ পেলে এখানে হয়তো বা কিছুটা অ্যামেন্ডমেন্ট হতে পারে। ঠিক আছে? আচ্ছা, সেকেন্ড অফ অল, আচ্ছা আমরা তাহলে কোর্সে চলে যাচ্ছি। তোমাদের হয়তো বা এটাই ফার্স্ট কোর্স এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এ, আরেক গ্রুপ আমাকে যতটুকু বললো। তো ফার্স্ট আমাদের জানতে হবে আসলে ওয়েস্ট ওয়াটারটা কি। ঠিক আছে? আমরা যে জিনিসটা নিয়ে কাজ করব সেই জিনিস সম্পর্কে যদি আইডিয়াই না থাকে তাহলে কিভাবে কাজ করব, তাই না? এই জন্য ওয়েস্ট ওয়াটার জিনিসটা কি সেটা একটু জেনে নিয়ে আসো। আচ্ছা, তোমাদের কি কারো সমস্যা হচ্ছে আমি যে বাংলায় কথা বলছি দেখে? না স্যার, ঠিক আছে। স্যার ইংলিশ মিডিয়াম বা কারো কোনো সমস্যা যদি হয়, কেউ কি কোনো রেসপন্স করবা যে স্যার কোনো আমাদের ক্লাস তো স্যার স্যার আমাদের বাংলাতেই হয় আর স্যার। সবাই স্যার আচ্ছা বাংলা মিডিয়ামের স্যার আমরা স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওয়েস্ট ওয়াটারটা আসলে কি? জি ওয়েস্ট ওয়াটার হচ্ছে, ওয়েস্ট ওয়াটার বলতে আমরা যেটাকে বুঝবো সেটা হচ্ছে সুয়েজ। ঠিক আছে? এই সুয়েজটা কোথা থেকে আসতেছে? সুয়েজটা ইট ক্যান বি কাম ফ্রম দ্য রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। ঠিক আছে? এখন রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এক একটা এরিয়ার জন্য কিন্তু সুয়েজের মধ্যে কিছুটা ডিফারেন্স হইতে পারে। ঠিক আছে? যেমন হচ্ছে কমার্শিয়াল এরিয়াতে তোমার মানে কমার্শিয়াল এরিয়া বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলো, সেই ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে তোমার বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ হয়। তো সেখানে যে ওয়েস্ট ওয়াটারটা পাওয়া যায় দেখা যায় যে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে। ঠিক আছে? আর হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া গুলাতে এখানে দেখা যায় যে অনেক সময় কিছু রকমের নিউট্রিয়েন্ট পাওয়া যায় ওয়েস্ট ওয়াটারের মধ্যে। যেমন নিউট্রিয়েন্ট গুলো আসতেছে হচ্ছে তোমার আম, কিছু আমাদের যে ওয়াশিং পাউডার ইউজ করা হয় বাসা বাড়িতে, তারপর ওয়াশিং মানে ডিশ ওয়াশার যে সব জিনিসগুলো ইউজ করা হয় সেইগুলো ওয়াশ থ্রুর মাধ্যমে ওয়েস্ট ওয়াটার হিসেবে আমাদের কাছে পৌঁছাচ্ছে, সেইগুলাও কিন্তু ওয়েস্ট ওয়াটার হিসেবে আমরা কাউন্ট করতেছি। তো সেগুলোকে আমরা নিউট্রিয়েন্ট বলবো আর কি সামনে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য আমাদের এই ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিট করা দরকার। ঠিক আছে? এখন শুধু কি এনভায়রনমেন্টাল প্রোটেকশন? না, শুধু এনভায়রনমেন্টাল প্রোটেকশন না, এটা আমাদের প্রোটেকশনের জন্য আমাদের এই ওয়েস্ট ওয়াটারটা ট্রিটমেন্ট করা দরকার। এখানে আমি দুইটা ছবি দিয়েছি। ফার্স্ট ছবিতে দেখো, ফার্স্ট ছবিতে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে যে আমাদের যদি আমরা যদি ড্রিঙ্কিং করি মানে ওয়েস্ট ওয়াটার, তাহলে কিন্তু আমরা বিভিন্ন রকমের ডিজিজে আক্রান্ত হতে পারি। ইভেন যদি কোনো মানে পলিউটেড ওয়াটার বডিজ যদি আমাদের নিয়ার বাই এরিয়া জোনের মধ্যে থাকে তাহলে দেখা যাচ্ছে কি যে ওডোরটা হয় সেই ওডোরটা আমাদের ইনহেলের মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন রকমের রেসপিরেটরি প্রবলেমও হতে পারে। ঠিক আছে? আর সেকেন্ড যে ছবিটা দিয়েছি, সেকেন্ড ছবিতে মেইনলি বোঝা যাচ্ছে যে যে দেখো মাছ মরে গিয়েছে, তাই না? মাছ মরে ভেসে উঠেছে পুকুরের মধ্যে বা বলতে পারো জলাশয়ে। তো এটার কারণটা কি? এটার কারণটা এইটার হতে পারে ডিজলভড অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছে। ডিজলভড অক্সিজেন বলতে আমরা কি বুঝি? পানিতে মানে যতটুকু অক্সিজেন আছে, যতটুকু অক্সিজেন দরকার এই মাছগুলো বেঁচে থাকার জন্য, সেই অক্সিজেনের লেভেলটাকে বলা হয় ডিজলভড অক্সিজেন। ঠিক আছে? সো আমাদের কি জন্য এই ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা জরুরি? আমাদের ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করা জরুরি এই যে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য, এই এনভায়রনমেন্টটাকে আমরা একটা সাস্টেনেবল পর্যায়ে রাখার জন্য, আর হচ্ছে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টের যাতে কোনো ধরনের হার্মফুল ইফেক্ট না হয়। কারণ কি, অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যদি ক্ষতি হয় ইন ফিউচারে দেখা যাবে কি বিভিন্ন রকমের মাছের যে প্রজাতি বলো এই জিনিসগুলা পাওয়া যাবে না। তারপরে তোমার অ্যাকোয়াটিক যে লাইফ সাইকেল আছে, ঠিক আছে, লাইফ সাইকেলটা ব্রেকডাউন হয়ে যাবে। তো যেটার ইফেক্টটা আমাদের মানব সমাজের উপরেও পড়তে পারে। ঠিক
ঠিক আছে, আর মানুষের জন্য কেন জরুরি সেটা তো আমরা মাত্র ডিসক্রাইব করলামই। আচ্ছা, এখানে আরেকটু বলবো যে কেন আমাদের এই ওয়েস্ট ওয়াটারটা ট্রিটমেন্ট করা দরকার। আচ্ছা, আমরা যদি এই ওয়েস্ট ওয়াটারটা আসলে ওয়েস্ট ওয়াটারটা এই জন্য ট্রিটমেন্ট করব কারণ হচ্ছে আনট্রিটেড ওয়েস্ট ওয়াটার ইজ হার্মফুল টু হেলথ। ঠিক আছে, ইটস নর্মাল যে আমরা যদি আনট্রিটেড ওয়েস্ট ওয়াটারটা আমরা যদি মানে সে ফর সাপোজ আমরা যদি ডিরেক্টলি মানে পান করতেছি তাহলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে, তাই না? আমরা বিভিন্ন রকম ডিজিজে এফেক্টেড হয়ে যাব। একই সাথে যদি ইনহেলের কথা বলি, ইনহেল মানে তো বুঝো যে মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে আমরা যেই কি বলবো শ্বাস প্রশ্বাস নেওয়াটা সেটা আর কি ইনহেলেশনের মাধ্যমে হচ্ছে। তো আমরা যদি বিভিন্ন মানে আমাদের কাছে যদি কোনো ধরনের ওয়েস্ট ওয়াটার মানে হচ্ছে কোনো পলিউটেড যদি ওয়াটার বডিজ থাকে, সে ফর সাপোজ তোমার রিজিয়নে একটা লেক গিয়েছে, সেই লেকটা পুরোটা পলিউটেড ওয়াটার, ঠিক আছে, সেটার জন্য কিন্তু তোমার এলাকাতে দেখবে এক রকমের বাজে স্মেল হচ্ছে, সেটাকে আমরা বলবো ওডোর। তো সেই বাজে স্মেলের জন্য কিন্তু অনেক যারা রেসপিরেটরি ডিজিজের আগে থেকেই এফেক্টেড বা যারা বলতে পারো ওল্ড এজ, তাদেরও কিন্তু সমস্যা হয়, এই ইনহেলেশনের প্রবলেম হয়, রেসপিরেটরি ডিজিজ গুলা দেখা দেয়। ঠিক আছে, আরেকটা প্রবলেম কি, আরেকটা প্রবলেম হচ্ছে এই ব্রিডিং সাইটস, সেকেন্ড পয়েন্টটা ব্রিডিং সাইটস ফর ইনসেক্টস, পেস্টস এন্ড মাইক্রো অর্গানিজমস। তার মানে কি ব্রিডিং সাইট হচ্ছে, তার মানে হচ্ছে এই ইনসেক্ট পেস্ট এগুলোর জন্য কি একটা ব্রিডিং সাইট তৈরি হচ্ছে। তার মানে কি এই যে ওয়েস্ট ওয়াটার বডিটা যেটা বলতে পারো একটা লেক, আমাদের এলাকার একটা লেক হতে পারে, তো সেই লেকটা কিন্তু একটা ব্রিডিং সাইট হিসেবে কাউন্ট ডাউন হচ্ছে যে কোনো ধরনের ইনসেক্টস এর জন্য বা পেস্টস এর জন্য অথবা মাইক্রো অর্গানিজমস। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যেমন মসকিউটোর কথাই বলো, যদি একটা জলাধার থাকে যে জলাধারটা পলিউটেড, তো সেখানে দেখা যায় যে এরকম মসকিউটো খুব ইজিলি সেখানে তারা ব্রিড করতে পারতেছে, তাই না? তো এই জন্য আমাদের আসলে ওয়েস্ট ওয়াটারটা ট্রিট করা দরকার। আরেকটা যেটা ফাইনাল যেই রিজনে আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিট করবো সেটা আমি মাত্রই বলে দিয়েছি, ক্যান কজ এনভায়রনমেন্টাল পলিউশন এন্ড এফেক্ট ইকোসিস্টেম। ঠিক আছে, কারণ কি ওয়েস্ট ওয়াটার কিন্তু ইকোসিস্টেমে একটা বড় রকমের ইফেক্ট ফেলে। যেমন অনেক রকমের মাছের দেখা যাবে যে প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। আর তোমরা কি জানো যে কোন প্রজাতির মাছটা সব থেকে বেশি মানে যে কোনো রকমের এনভায়রনমেন্টের সাথে খাপ খেয়ে নিতে পারে, এরকম একটা মাছের নাম বলতে পারবা? এনি ভলেন্টিয়ার? আচ্ছা, আমি বলতেছি, সেটা হচ্ছে যে তোমার তেলাপিয়া মাছটা মানে অনেক পলিউটেড ওয়াটারের মধ্যেও সে সাস্টেইন করতে পারে। ঠিক আছে, তো এখানে হচ্ছে মানে দেখা যাবে যে কিছু কিছু সেনসিটিভ মাছ থাকবে, সেগুলো দেখা যাবে যে পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য আমাদের এই ওয়েস্ট ওয়াটারটা ট্রিট করা দরকার। একই সাথে মানে আরেকটা জিনিস আমি অ্যাড করব যে ওয়েস্ট ওয়াটার যে ট্রিটমেন্ট, আমরা শুধু এমন না যে ওয়াটারের পলিউটেড অংশগুলোকে সরিয়ে ফেলবো, সেটাই কিন্তু না। এখানে অনেকগুলো বিষয় আছে, যেমন আরেকটা বিষয় বলা যেতে পারে আহ তোমার বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রি থেকে যেই মানে ডিসচার্জ যে ওয়েস্ট যেই ওয়াটারটা বের হয়, দেখা যায় যে অনেক সময় ওয়াটারটা টেম্পারেচার নর্মাল যে ওয়াটার বডি থাকে সেই টেম্পারেচার থেকে অনেক বেশি থাকে। সো ওই যে হাই টেম্পারেচার যে ওয়াটারটা ইন্ডাস্ট্রি থেকে যদি ডিরেক্টলি ডিসচার্জ করা হয় এক্সিস্টিং ওয়াটার বডিতে, তাহলে প্রবলেম হবে কি এক্সিস্টিং যে ওয়াটার বডি আছে সেটা টেম্পারেচারও কিন্তু বেড়ে যাবে। আর সেটা টেম্পারেচার বেড়ে গেলে তোমরা খুবই বুঝতে পারতেছো যে মাছ বলো বা বিভিন্ন যে অর্গানিজমস আছে তোমার মানে যে লাইফ সাইকেল আছে সেই লাইফ সাইকেলটা নষ্ট হয়ে যাবে। কারণ কিছু কিছু প্রাণী আছে যেগুলো টেম্পারেচার সেন্সিটিভ, যেগুলো সেই টেম্পারেচার মধ্যে সাস্টেইন করতে পারবে না। সো এখানে একটা প্রবলেম তৈরি হচ্ছে। তো এই জন্যই আমাদের মেইনলি ওয়াটার ট্রিটমেন্টটা করা খুবই এসেনশিয়াল। আচ্ছা, এখন হচ্ছে আমি দুইটা লুপ, এই ছবিটা আমার টোটাল দুই রকমের লুপ আছে, একটা হচ্ছে ওয়াটার লুপ আর একটা হচ্ছে নিউট্রিয়েন্ট লুপ। আচ্ছা, নিউট্রিয়েন্ট বলতে আমরা কি বুঝি? তোমাদের কোনো আইডিয়া আছে নিউট্রিয়েন্ট নিয়ে? কেউ কি বলতে পারবে নিউট্রিয়েন্টটা কি? নিউট্রিয়েন্টের বাংলা স্যার পুষ্টি না স্যার? হ্যাঁ, বলতে পারো। পুষ্টি হচ্ছে মেবি আমি যতটুকু জানি নিউট্রিশন। আচ্ছা, নিউট্রিয়েন্ট বলতে আমরা কি কি ইনগ্রেডিয়েন্ট গুলাকে আমরা আসলে আইডেন্টিফাই করি? নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই জিনিসগুলো একটু নোট ডাউন করে রাখবা। সবকিছু কিন্তু স্লাইডে পাবা না, কিছু কিছু জিনিস বলবো এক্সট্রা, এগুলো একটু নোট ডাউন করে রাখবা।
ঠিক আছে, দ্যাট মিনস নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম, এই জিনিসগুলো অনেক সময় ওয়েস্ট ওয়াটারের মধ্যে পাওয়া যায়, এগুলোকে আমরা নিউট্রিয়েন্ট হিসেবে কাউন্ট করতেছি। আচ্ছা, এখন নাইট্রোজেন, ফসফরাস, নাইট্রোজেন তো জানোই, নাইট্রোজেন বিভিন্ন রকমের, যেমন ফলের যেই কিছু অংশ ফেলে দেওয়া হয় সেই জায়গাগুলো থেকে আসে। আর ফসফরাস, পটাশিয়াম, এই জিনিসগুলো যে ওয়াশিং বডি, যে ওয়াশিং পাউডার কথা বললাম, ঠিক আছে, এই ওয়াশিং পাউডার ওয়াশ থ্রুর মাধ্যমে সেই জিনিসগুলো আসতেছে। ঠিক আছে, আর এখন এই নিউট্রিয়েন্ট আমাদের রিমুভাল করাটা কেন দরকার ওয়েস্ট ওয়াটারের সাথে সাথে? ওয়েস্ট ওয়াটার যখন ট্রিটমেন্ট করবো তখন কিন্তু আমাদের নিউট্রিয়েন্টের বিষয়টা মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে নিউট্রিয়েন্ট রিমুভালটা এই জন্য ইম্পর্টেন্ট যাতে করে আমরা প্রিভেন্ট করতে পারি ইউট্রোফিকেশন। আচ্ছা, ইউট্রোফিকেশনটা মনে হয় তোমাদের কাছে কিছুটা নতুন নতুন টার্ম। ইউট্রোফিকেশন বলতে বোঝাচ্ছে যে ইউট্রোফিকেশন ইজ ইনডিউসড এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগি। ঠিক আছে, মানে কি ইউট্রিফিকেশন বলতে বোঝাচ্ছে যখন আমার অ্যালগির গ্রোথটা অনেক বেড়ে যাবে সেই জিনিসটা হচ্ছে ইউট্রিফিকেশন। আচ্ছা, এখন নিউট্রিয়েন্ট রিমুভাল কেন দরকার? এই ইউট্রিফিকেশনটাকে আমরা যাতে প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, তার মানে হচ্ছে আমার এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগিটাকে আমার প্রিভেন্ট করতে হবে। আচ্ছা, এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগিটাকে কেন প্রিভেন্ট করতে হবে? মেইন রিজন হচ্ছে যদি ওয়াটার বডির মধ্যে অ্যালগির গ্রোথ যদি অনেক বেশি বেড়ে যায় তাহলে কি হবে, এক্সিস্টিং ওয়াটার বডিতে সেই অ্যালগি গুলা যতটুকু এক্সিস্টিং ওয়াটার বডিতে যতটুকু ডিসলভ অক্সিজেন আছে সেই ডিসলভ অক্সিজেন গুলো তারা ইউজ করে ফেলবে। আর সেই ডিসলভ অক্সিজেন গুলো যদি ইউজ করে ফেলে দেন এক্সিস্টিং ওয়াটার বডিতে অন্যান্য যেই মনে করো মাছ বলো, অন্যান্য যেই লিভিং অর্গানিজমস আছে তাদের কিন্তু টিকে থাকাটা কষ্ট হয়ে যাবে, কারণ এক্সিস্টিং ওয়াটার বডির ম্যাক্সিমাম ডিসলভ অক্সিজেন তোমার ইউজ করে ফেলেছে এই অ্যালগি গ্রোথ হওয়ার জন্য। ঠিক আছে, তো এই জন্য যখন ডিসলভ অক্সিজেনের পরিমাণ কমে যাবে তখন এক্সিস্টিং ওয়াটার বডির অন্যান্য যে লিভিং অর্গানিজমস আছে সেগুলোও কিন্তু মারা যাবে। তো এতে করে কি হচ্ছে, এক্সিস্টিং ওয়াটার বডির যে সাইকেলটা আছে তাদের অ্যাকুয়াটিক সাইকেলটা নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদের ইউট্রোফিকেশনটা প্রিভেন্ট করা দরকার। দ্যাট মিনস ইউট্রিফিকেশন যদি জিজ্ঞাসা করে ইউট্রিফিকেশন বলতে কি বুঝো, তখন বলবা যে ইউট্রিফিকেশন ইজ ইনডিউসড এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগি। দ্যাট মিনস এক্সেসিভ গ্রোথ অফ অ্যালগিটাকেই আমরা ইউট্রিফিকেশন বলতেছি। ঠিক আছে, আর এই জন্যই আমাদের নিউট্রিয়েন্ট রিমুভালটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হচ্ছে এখান থেকে অংশ। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কি কি রোল প্লে করতে হবে এই ওয়েস্ট ওয়াটার ইঞ্জিনিয়ারিং এর সাথে। ঠিক আছে, তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে wastewater engineering are involved in the conception, planning, evaluation, design, construction, and operation and maintenance of the system. That means আমরা একটা সিস্টেম ডেভেলপ করব, সেই সিস্টেমটা আমাদের প্ল্যানিং করতে হবে, ঠিক আছে, ইভালুয়েট করতে হবে, ডিজাইন করতে হবে, কনস্ট্রাকশন করতে হবে, সো দ্যাট আমরা এই ওয়েস্ট ওয়াটারটাকে যাতে ট্রিট করতে পারি। ঠিক আছে, একই সাথে an understanding of the nature of wastewaters is essential in the design and operation of the collection, treatment and disposal facilities. That means আমরা যে ডিসপোজ করতেছি ট্রিটমেন্ট করার পরে সেই ডিসপোজালটা কি স্ট্যান্ডার্ড ফলো করতেছে সেই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের ট্রিটমেন্ট কোন প্রসিডিউরটা আমরা ট্রিটমেন্টের জন্য চুজ করতেছি আমাদের জন্য বেস্ট হবে সেই জিনিসগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আর এই যে ওয়েস্ট ওয়াটার কালেকশন এখানে কিভাবে আমরা কালেক্ট করতে পারি সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, দ্যাট মিনস অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের এইরকম জিনিসগুলো ডিলস করতে হবে যখন আমরা রিয়েল লাইফে কাজ করব। আচ্ছা, আর 3 নাম্বার হচ্ছে the elements of wastewater systems and the associated engineering tasks are listed in the table 1. আচ্ছা, এই যে এখানে টেবিল 1। আচ্ছা, কি কি জিনিস কাজ করতে হবে? ফার্স্ট অফ অল হচ্ছে ওয়েস্ট ওয়াটার জেনারেশন। আচ্ছা, আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে কতটুকু ওয়েস্ট ওয়াটার আসলে আমরা একটা এরিয়া থেকে, সে ফর সাপোজ আমরা যে কোনো একটা এরিয়া নিলাম ঢাকা সিটির, ধরো যে আমরা তেজগাঁও এরিয়াটা নিলাম, এই তেজগাঁও এরিয়াটার যে কতটুকু ওয়েস্ট ওয়াটার আমরা পাচ্ছি সেটা আমাদের এস্টিমেট করতে হবে। ঠিক আছে, এই জন্য ইঞ্জিনিয়ারদের দরকার যে আমাদের এস্টিমেশনটা ভালোভাবে করতে হবে, কারণ এই এস্টিমেশনটার উপরে ডিপেন্ড করি পরবর্তী ধাপগুলাতে তোমার কি আমরা যখন ট্রিটমেন্ট প্ল্যান বানাবো সেই ট্রিটমেন্ট প্ল্যানটা ডিজাইন করবো এই এস্টিমেশনের উপরে ভিত্তি করে। ঠিক আছে, এন্ড ডিটারমিনেশন অফ ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, আর ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে কেন জানতে হবে? কারণ হচ্ছে আমরা যদি একটা ট্রিটমেন্ট প্ল্যান ফার্স্টে ডিজাইন করে ফেলি, ট্রিটমেন্ট প্ল্যান্টে বিভিন্ন রকমের চেম্বার থাকে, আমরা যদি চেম্বারগুলো আগে থেকেই ডিজাইন করে ফেলি, এরপরে যদি দেখি যে আমাদের এই যেই ওয়েস্ট ওয়াটারটা আমরা পাচ্ছি সেইগুলোর ক্যারেক্টারিস্টিক
আমরা যেটা ডিজাইন করেছি সেটা থেকে ডিফারেন্ট, তাহলে কিন্তু আমরা আমাদের ডিজাইন ট্রিটমেন্ট প্ল্যান দিয়ে কিন্তু আমরা সেই ওয়েস্ট ওয়াটারটা ট্রিট করতে পারতেছি না। এর জন্য কি আমাদের আগে ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানতে হবে, যে যেমন এই এরিয়ার মধ্যে এটা কি রেসিডেন্সিয়াল এরিয়া নাকি কমার্শিয়াল এরিয়া। ঠিক আছে, এই জিনিসটা আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে ফার্স্টে। রেসিডেন্সিয়াল এরিয়া হলে এখানে কি এরকম ওয়েস্ট ওয়াটার হতে পারে, ওয়েস্ট ওয়াটারের কি কি ট্রিটমেন্ট দরকার লাগতে পারে, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট প্ল্যান বানাবো। আর যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হয় তখন ওয়েস্ট ওয়াটারের একটু ডিফারেন্ট হবে। ঠিক আছে, কারণ ওয়েস্ট ডিসপোজাল গুলো ডিফারেন্ট হবে, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটাও কিছুটা ডিফারেন্ট হবে। তারপর হচ্ছে কালেকশন সিস্টেম। আচ্ছা, কালেকশন সিস্টেম বলতে হচ্ছে আমরা সুয়ার ডিজাইন করব। ঠিক আছে, কিভাবে আমরা এই ওয়েস্ট ওয়াটারটাকে কালেক্ট করব, মানে কি ওয়েস্ট ওয়াটারটা যেখান থেকে জেনারেট হচ্ছে সেই জেনারেট থেকে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে আসবো, এই কালেকশন প্রসেসটা আমরা ডিজাইন করব অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে। আর থার্ড যেটা আসবে সেটা হচ্ছে ট্রিটমেন্ট ওয়েস্ট ওয়াটার অ্যান্ড স্লাজ। দ্যাট মিনস আমাদেরকে একটা সিলেকশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ডিজাইন অফ ট্রিটমেন্ট অপারেশন অ্যান্ড প্রসেসেস টু মিট স্পেসিফাইড ট্রিটমেন্ট অবজেক্টিভস। ঠিক আছে, দ্যাট মিনস আমাদের আসলে প্রত্যেকটা দেশে গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকমের স্ট্যান্ডার্ড দেওয়া থাকে, যেমন এই স্ট্যান্ডার্ড ফলো করতে হয় যখন ট্রিটমেন্ট করব। ট্রিট করার পরে আমাদেরকে দেখতে হবে যে পিএইচ এর মান সার্টেন লেভেলে পৌঁছেছে কিনা, তারপরে অন্যান্য আরো কিছু প্যারামিটার আছে, সেগুলো একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছালে দেন আমরা সেটাকে ডিসপোজ করতে পারবো। এর আগে কোনো ধরনের ডিসপোজাল করা পসিবল না। ঠিক আছে, সেই জিনিসটাকে আমাদের সেই স্ট্যান্ডার্ডটা যাতে মেনটেন হয় আমাদের এই ট্রিটমেন্ট প্ল্যান্টে, সেই জিনিসটাও আমাদের মেক শিওর করাটা আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ। দ্যাট মিনস আমাদের সিলেকশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, ডিজাইন অফ ট্রিটমেন্ট অপারেশন। দ্যাট মিনস যে সেই স্ট্যান্ডার্ডটা মিট করার জন্য আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউরটা কিরকম হওয়া উচিত, কিভাবে আমাদের ট্রিটমেন্ট করলে আমরা এফিসিয়েন্ট রেজাল্ট পাবো, সেই জিনিসগুলো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা, and finally disposal and reuse wastewater and sludge. দ্যাট মিনস আমাদের হচ্ছে এই যে আমরা যে ওয়েস্ট ওয়াটার গুলো ট্রিট করলাম, এই ডিসপোজালটা যে করব সেই ডিসপোজাল সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। ঠিক আছে, যে আমরা কোথায় ডিসপোজ করতেছি আর কতটুকু অংশ আমরা রিউজ করতে পারতেছি, এই জিনিসগুলো এটা হচ্ছে সবগুলো এফ্লুয়েন্টের উপরে যাবে। ঠিক আছে, ডিজাইন অফ ফেসিলিটিস ডিজাইন ফর দ্য ডিসপোজাল এন্ড রিউজ of treated effluent in the aquatic and land environment and the disposal and reuse of sludge. That means আমাদের যে এফ্লুয়েন্ট হচ্ছে সেই এফ্লুয়েন্ট থেকে কতটুকু আমরা রিউজ করতে পারতেছি, এই জিনিসগুলো আমাদের মেক শিওর হতে হবে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশন, এতটুকু। আরেকটা জিনিস আমি বলবো, এখানে যে স্ট্যান্ডার্ডের কথা বলেছি, এখানে আমি আরেকটু জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি যে সে ফর সাপোজ ইয়ার অফ 2000 এর পরে একটা কেস স্টাডি করে আমি দেখেছিলাম যে ঢাকা সিটির যে বুড়িগঙ্গার নদীটা আছে, এটা আশেপাশে যে ইন্ডাস্ট্রি গুলো গড়ে তুলেছে সেই ইন্ডাস্ট্রির সংখ্যা হয়েছে অলমোস্ট 217। আর ইয়ার অফ 2000 এর পূর্বে সেখানে সংখ্যা ছিল দেখা যায় যে অলমোস্ট 97 বা 100। ঠিক আছে, এখন তাহলে কি যদি আমাদের স্ট্যান্ডার্ডটা সেই 1993 তে হয়ে থাকে, তাহলে কি 1993 তে সে ফর সাপোজ বলা হয়েছে যে আমাদের পিএইচ এর মান 6.5 থেকে 8 এর মধ্যে রাখতে হবে, এরকম কিছু বলেছে। ঠিক আছে, এখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সেই যে ধরো 97টা ইন্ডাস্ট্রি বা 100টা ইন্ডাস্ট্রি ছিল ইয়ার অফ 2000 এর আগে, তারা প্রত্যেকেই সেই জিনিসটা মেনটেন করেছে। তার সাথে সে ফর সাপোজ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে যে বলা হয়েছে যে স্ট্যান্ডার্ডের মধ্যে এরকম এরকম এফ্লুয়েন্টটা হতে হবে, তারা প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সেই জিনিসটা মেনটেন করে এফ্লুয়েন্টটা ডিসচার্জ করতেছে, যেটাতে দেখা যায় যে বুড়িগঙ্গা নদীর খুব একটা হার্ম হচ্ছে না। ঠিক আছে, খুবই মিনিমাল ইফেক্ট হচ্ছে, বাট সেটা খুব নেগলিজিবল, এই জন্য তারা এটাকে অ্যাপ্রুভ করেছে। বাট এই স্ট্যান্ডার্ডটাকেও কিন্তু মডিফাই করা দরকার। কারণটা কি? কারণ একটা রিভারের ক্যারি ওভার ফ্যাক্টর এখানে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে কি ইম্পর্টেন্ট টার্মটা আমি একটু লিখতেছি। ঠিক আছে, তোমরা কি দেখতে পারতেছো আমার লেখাটা? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দ্যাট মিনস আমাদের একটা রিভারের যে ক্যারি ওভার ফ্যাক্টর, এই ক্যারি ওভার ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ইয়ার অফ 2000 এর পরে যখন ইন্ডাস্ট্রির সংখ্যা 217 হচ্ছে, তখন প্রত্যেকটা ইন্ডাস্ট্রি কিন্তু একটা খুব অল্প পরিমাণে হলেও এফ্লুয়েন্ট দেখা যাচ্ছে যে এফ্লুয়েন্টটা দিচ্ছে খুব অল্প পরিমাণ করে, সে ফর সাপোজ তারা প্রত্যেকে 1 ইউনিট করে দিচ্ছে এখন। ঠিক আছে, 1 ইউনিট কিছুটা পলিউটেন্ট থাকতেছে।
তো ওই 1 ইউনিট করে এখন কিন্তু হয়ে যাচ্ছে 217 ইউনিট পলিউটেন্ট, ঠিক আছে। আর আগে সেটা কত ছিল? আগে সেটা ছিল সে ফর সাপোজ 97 বা 100। তো সেটার আগের তুলনায় এখন পলিউটেন্টের সংখ্যাও বেড়ে যাচ্ছে, যদিও তারা স্ট্যান্ডার্ড ফলো করতেছে। তো সেই জন্য কি, এই জন্য আমাদের অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের কিন্তু এই রোলটাও প্লে করতে হবে যে একটা রিভারের ক্যারি ওভার ফ্যাক্টর কতটুকু, সেই ক্যারি ওভার ফ্যাক্টরের উপর বেসিস করে আমাদের স্ট্যান্ডার্ডকেও কিন্তু কয়েক বছর পর পর দেখা যায় যে মডিফাই করতে হয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তো আমার মনে হয় আজকে এতটুকুই, দ্যাটস ফাইন।